আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ইসরায়েলি হামলার শক্ত জবাব দিচ্ছে ইরান। তেল আবিব ও জেরুজালেমে ক্ষেপণাস্ত্র হামলায় বহু হতাহত। ইহুদিদের কোনো ক্ষমা নয়, হুঁশিয়ারি খামেনির। নির্বাচন যখনই হোক, নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সবখানে লেভেল প্লেইং ফিল্ড আছে, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। ঈদের টানা 10 দিনের ছুটি শেষ হচ্ছে কাল। শেষ দিনে বাস ও ট্রেনে ঢাকায় ফেরা মানুষের ঢল। মহাসড়কগুলোতে যানবাহনের বাড়তি চাপ, দীর্ঘ যানজট। এবং করোনা নিয়ে অবহেলা করলে ভারতের মতো পরিণতি হবে, সতর্ক করলেন ডাক্তাররা। স্বাস্থ্যবিধি মেনে চলা ও টিকার বুস্টার ডোজ নেয়ার পরামর্শ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের সামরিক হামলার শক্ত জবাব দিচ্ছে ইরান। তেল আবিবের একটি শহরকে গাজার মতো বিধ্বস্ত করে দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড সেনারা। রাতভর মুহুর্মুহু মিসাইল হামলায় বহু ইসরায়েলি নাগরিক হতাহত হয়েছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি জানিয়েছেন, সম্মুখ যুদ্ধে ইসরায়েলকে মোকাবেলার জন্য ইরানের সামরিক বাহিনী প্রস্তুত। এক্ষেত্রে ইসরায়েলের প্রতি কোনো দয়া দেখানো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধ থামাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ইসরায়েলের হামলার জবাবে শুক্রবার রাতে মোট 3 ধাপে তেল আবিব ও জেরুজালেমে হামলা চালায় ইরান। এর মধ্যে কয়েকটি মিসাইল সরাসরি ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে আঘাত হানে। প্রথম 2 দফার হামলায় অন্তত 41 জন আহত হন। তৃতীয় দফার আক্রমণে আহত হয় অর্ধশতাধিক। ইরানের বিপ্লবী গার্ড সেনাদের বৃষ্টির মতো ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কেন্দ্রীয় শহর রিশন লেজিওনে এসে পড়ে। এতে ধ্বংসস্তূপে পরিণত হয় সেখানকার বড় বড় ভবন। আটকে পড়ে বহু ইসরায়েলি। আতঙ্ক ছড়িয়ে পড়ে তেল আবিব জুড়ে। তবে ইসরায়েলের দাবি, ইরানের ছোড়া কয়েকশো ব্যালিস্টিক মিসাইল যুক্তরাষ্ট্রের সেনারা তেল আবিবে পৌঁছানোর আগেই ধ্বংস করেছেন। ইসরায়েলে ইরানের রাতভর হামলার পর সকালে দেশটির রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা চালায় দখলদার ইসরায়েল। সেখানে কয়েকটি মিসাইল আঘাত আনে তারা। এই হামলার পরপরই বিমানবন্দরটিতে আগুন জ্বলতে থাকে। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন, সম্মুখ যুদ্ধে ইসরায়েলকে মোকাবেলার জন্য প্রস্তুত ইরানের সামরিক বাহিনী। ইসরায়েলের প্রতি কোনো দয়া দেখানো হবে না বলেও সতর্ক করেন তিনি। ইরানে হামলা করে ইহুদি শাসক গোষ্ঠী একটি বড় ভুল, গুরুতর অপরাধ এবং চরম বেপরোয়া আচরণ করেছে। আল্লাহর কসম, এই হামলার ফলাফল হবে গুরুতর এবং ইহুদিরা ধ্বংস হয়ে যাবে। তবে ইরানের পরমাণু প্রকল্পকে পুরোপুরি ধ্বংস করতেই হামলা করা হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত। আগামী 4 থেকে 5 দিনের মধ্যে সেই লক্ষ্য পূরণের হুমকিও দেন তিনি। আমরা ইরানের সাথে পুরোপুরি যুদ্ধের মধ্যে আছি। আমাদের যুদ্ধ ইরানের শাসক গোষ্ঠীর সঙ্গে, জনগণের সাথে নয়। আমাদের লক্ষ্য একটাই, ইরানকে পরমাণু অস্ত্র থেকে বিরত রাখা। ইরানে ইসরায়েলের আক্রমণের নিন্দা জানিয়েছে চীন। নেতানিয়াহু সরকারকে অবিলম্বে সকল সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত। চীন ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনকারী ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছে। ইসরায়েলি অভিযানের সম্ভাব্য গুরুতর পরিণতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ইরান ইসরায়েল যুদ্ধ থামাতে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে রাশিয়া। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন।
মধ্যপ্রাচ্য জুড়ে উত্তাপ বাড়ায় জাতিসংঘে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয় শুক্রবার। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার নিন্দা জানিয়ে উভয় পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। নির্বাচন যখনই হোক, নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বাত্মক প্রস্তুতি আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর উত্তরায় র্যাব সদর দপ্তর পরিদর্শন করে তিনি বলেন, একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সবখানে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড রয়েছে। মাঠ পর্যায়ে পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই ঘোষণায় রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন নির্বাচনমুখী প্রবণতা। বিশেষ করে এবারের ঈদে নিজ নিজ এলাকায় ঘুরে আনুষ্ঠানিক জনসংযোগ করেছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। তবে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশয় রয়েছে জনগণের মধ্যে। তাই আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি কেমন, সেই প্রশ্নের মুখে পড়েন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রধান উপদেষ্টা যে সময় উনি ডিসিশন নেবেন ইলেকশনের ডেট, আমরা সেই সময়ের জন্য সবসময় প্রস্তুত আছি। আমাদের ইলেকশন যে সময় হবে ওই সময়ের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার হবে আমরা ওই ধরনের প্রস্তুতি। এ সময় তিনি বলেন, বর্তমানে দেশে যে রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে তাতে নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা ক্ষেত্র রয়েছে। এক্ষেত্রে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা প্রভাব ফেলবে না বলে দাবি করেন উপদেষ্টা। ছোটখাটো ঘটনা সব সময় ঘটে। আপনারা যদি 53 বছরের ইতিহাস দেখে থাকেন, এই ছোটখাটো ঘটনা ঘটে থাকবে এবং এই ছোটখাটো ঘটনা 2-1টা ঘটবে। এই সব ঘটনা ঘটে দেখেই তো আমাকে এই বাহিনী রয়ে গেছে। যদি কোনো কিছু না হইতো তো আমাদের বাহিনীরই দরকার হইতো না। যদি সব একেবারে লেভেল প্লেইং ফিল্ড, কোনো কিছুই দরকার নাই, বাহিনীর কি দরকার। উত্তরায় র্যাব সদর দপ্তর পরিদর্শনের আগে এপিবিএন কার্যালয় ঘুরে দেখেন জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে তিনি বলেন, কেবলমাত্র এপিবিএন এর মতো বিশেষায়িত ইউনিটের হাতেই থাকবে ভারী অস্ত্র। মারণাস্ত্র বলতে হলে ওটা বুঝাইছি, বড় ধরনের অস্ত্র থাকবে না। তার কাছে তো রাইফেল থাকবেই। এখন তো মরণাস্ত্র বলতে দিয়ে আপনি তো ওই কি বলে একটা চাকুও তো মরণাস্ত্র, ওইটা দিয়ে তো মানুষ মেরে ফেলানো যায়। এইবার আপনি দেখেন ঈদে আপনারা কোনো একটা খারাপ রিপোর্ট কিন্তু করতে পারেননি, আল্লাহ দিলে সব কিন্তু ভালোভাবে করছে। এই তো বোঝা যায় যে আইন শৃঙ্খলা অনেক উন্নতি হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ভারতের অবৈধ পুশিন বন্ধে ঢাকায় দেশটির হাই কমিশনারের সাথে তার আলোচনা হয়েছে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। 4 দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 10টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে শুক্রবার স্থানীয় সময় সোয়া 7টার দিকে ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছাড়েন প্রধান উপদেষ্টা। 4 দিনের এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা 3য় চার্লসের সঙ্গে দেখা করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। এছাড়াও লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় নির্বাচন সংস্কার ও গণহত্যার বিচার নিয়ে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচনে অনিশ্চয়তা দূর করা সহ দেশবাসীকে সঠিক দিক নির্দেশনা দেয়ায় সমালোচকরাও এখন তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করছেন। এমন দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি বলেন, অযথা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে পতিত স্বৈরশাসক ও তার দোসরদের বিশৃঙ্খলার সৃষ্টির সুযোগ দেয়া যাবে না। স্বচ্ছ, স্বাভাবিক, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান বিএনপির এই ভাইস চেয়ারম্যান। তিনি বলেন, জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে রাষ্ট্র সংস্কারের 31 দফা বাস্তবায়নের মাধ্যমে দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণ করবে বিএনপি। গণতন্ত্রের প্রশ্নে সবাই একমত, নির্বাচনের প্রশ্নে সবাই একমত। আগামী দিন নির্বাচন হতে হবে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, স্বচ্ছ এবং স্বাভাবিক নির্বাচন হতে হবে, এ ব্যাপারে কিন্তু কোনো দ্বিমত নেই। সেই জন্যে আমাদের একটু সতর্ক থাকতে হবে, একটু ধৈর্য থাকতে হবে। অল্পতেই উত্তেজিত হয়ে নিজেদের ভিতর বিভাগ
সৃষ্টি করে আমরা গণতন্ত্রকে বিঘ্নিত করছি কিনা সেভাবে একটু চিন্তা করতে হবে। তারেক রহমান তার প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস এটা অভূতপূর্ব। একসময় তাকে যারা সমালোচনা করতেন তারাও এখন তার সমর্থক। ঈদের টানা 10 দিনের ছুটি শেষ হচ্ছে কাল। পরিবার পরিজনের সঙ্গে আনন্দ ঘন সময় কাটিয়ে কর্মব্যস্ত জীবনে ফিরছেন নগরবাসী। ফিরতি পথে টিকিট নিয়ে বিড়ম্বনা না থাকলেও ট্রেনে অতিরিক্ত ভিড়ের কারণে অসন্তোষ যাত্রীদের। বিনা টিকিটও ট্রেন ভ্রমণের অভিযোগ ছিল অনেকের। রিপোর্ট ঐশী গোস্বামী প্রমাণ। ঈদ আনন্দ শেষে ঢাকায় ফিরলেও অনেকের চোখ আর মুখের এই ক্লান্তি বলে দেয় আবারও শুরু কর্মব্যস্ততা। মন না চাইলেও জীবিকার টানে সবাই ছুটে এসেছেন ইট পাথরের নগরীতে। সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন সহ বাস টার্মিনালগুলোতে ছিল ঢাকায় ফেরা মানুষের আনাগোনা। টিকিটের কোনো সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ ঈদ ভালো কাটছে। ট্রেনে অনেক ভিড়, আর গরমটা বেশি পড়ছে তো যার কারণে অনেক বেশি কষ্ট হয়ে গেছে এবার আসতে। ঈদ ভালোই কাটছে এবং এখন আনন্দ লাগতেছে, ঢাকা এসে আবার চাকরি দিতে লাগছে। পরিবারের সাথে ঈদ কেটেছে ভালোই, এবার কাজে যোগ দেওয়ার পালা। তাই হাতে একদিন সময় নেই রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। প্রচুর ভিড় ছিল, তারপরে যাত্রা ভালোই ছিল আর কি। বাড়ি তো ঈদে যাওয়াটা এক ধরনের মজাই, কারণ বছরে এই 2টা ভ্যাকেশনই পাই বড়, কিন্তু যে আসাটা খুবই কষ্ট ছিল। গরমের তাপমাত্রাটা এখন ঈদের পর গরমের যে তাপমাত্রাটা একটু অত্যাধিক। সকাল থেকে বেলা 12টা পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে 19টি ট্রেন, আর রাজধানীতে এসেছে 21টি। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। কর্মস্থলে ফেরা মানুষের ভিড় বাড়ায় মহাসড়কগুলোতে রয়েছে যানবাহনের বাড়তি চাপ। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ মহাসড়কে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। সকাল থেকে যমুনা সেতুর পশ্চিম গোল চত্বর থেকে সীমান্ত বাজার পর্যন্ত প্রায় 10 কিলোমিটার মহাসড়কে গাড়ির ধীর গতি ও মাঝে মাঝে যানজট হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন কর্মস্থলে ফেরা মানুষেরা। যমুনা সেতুর উপরে 3 থেকে 4টি গাড়ি বিকল হওয়ায় এমন যানজট দেখা দিয়েছে বলে জানান কর্তৃপক্ষ। গতকালের তুলনায় আজ ছুটির শেষ দিনে ভোর থেকে মহাসড়কে যানবাহনের চাপ বেশি। করোনা নিয়ে অবহেলা করলে ভারতের মতো পরিণতি হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। কোনো অজুহাতে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে শিথিলতা দেখানো যাবে না বলে হুঁশিয়ার করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ABM আব্দুল্লাহ। আর জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুশতাক হোসেন বলেন, 6 থেকে 1 বছরের মধ্যে টিকার কার্যকারিতা শেষ হয়ে যায়। তাই অবিলম্বে বয়স্ক ও জটিল রোগে আক্রান্তদের করোনা টিকার বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দেন তিনি। মিজান শাহজাহানের রিপোর্ট। করোনাকালীন ঘরবন্দি জীবন থেকে মুক্ত হয়ে বেশ কয়েক বছর যাবৎ মুক্ত জীবনযাপন করছিল বিশ্ববাসী। হঠাৎ নতুন ধরনের ভ্যারিয়েন্টের আক্রান্ত ও মৃত্যুর খবর সেই মুক্ত জীবনে আবারও দেখা দিয়েছে আতঙ্ক। এরই মধ্যে প্রতিবেশী রাষ্ট্র ভারতে আক্রান্ত ছাড়িয়েছে 8,000। বাংলাদেশেও প্রতিদিন শনাক্ত হচ্ছে নতুন রোগী, এরই মধ্যে মারা গেছেন কয়েকজন। এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, আবারও সময় এসেছে স্বাস্থ্যবিধি মেনে চলার। কোনো ধরনের অবহেলা বড় ধরনের বিপর্যয়ের কারণ হতে পারে বলেও আশঙ্কা দেশের এই প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞের। স্যানিটাইজার ব্যবহার করতে পারে না, বিশেষ করে বাইরে গেলে কোনো কিছু ধরলে এই স্যানিটাইজার এটা ব্যবহার করলেও কিন্তু এর থেকে প্রোটেকশন কিন্তু আমাদের দেবে। এটাই সবচেয়ে জরুরি আর কি। হলো মাস্ক পরতে হবে, হাত ধোয়ার চর্চাটা চালু রাখতে হবে আর কি, আর জনসমাগম এড়িয়ে চলতে হবে। 3টেই হলো সবচেয়ে জরুরি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি বয়স্ক ও জটিল রোগীদের আবারও টিকার বুস্টার ডোজ নিতে হবে। তবে তা হতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশের ভিত্তিতে। কোনোভাবেই মেয়াদোত্তীর্ণ টিকা যেন পুশ করা না হয়। করোনার টিকা 6 মাস পরে এর ক্ষমতা কমতে থাকে। বিশেষ করে 1 বছর দেরি যাদের হয়ে গেছে তাদের টিকা নেওয়া উচিত। এবং গুরুতরভাবে অসুস্থ হওয়ার ঝুঁকি আছে 60 বছরের বেশি বয়স কিংবা গর্ভবতী নারী বা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অ্যাজমা, ক্যান্সার, কিডনি সমস্যায় ভুগছেন বা এমন ওষুধ খাচ্ছেন, কেমোথেরাপি নিচ্ছেন যার জন্য তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, তাদেরকে টিকা অবশ্যই আগে নেওয়া উচিত। শিশুদেরও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে, কিন্তু কোভিডে শিশুরা খুব একটা গুরুতর অসুস্থ হচ্ছেন না, কাজে শিশুরা এই তালিকা থেকে বাদ। বিশেষজ্ঞরা বলেন, 2020 সালে করোনার বিষয়টিকে হালকাভাবে নেয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, প্রাণহানি হয় অনেকের। তাই এবার সেই ভুল না করার পরামর্শ তাদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।
দেশ জুড়ে দ্রুত মামলা নিষ্পত্তি করতে লিগ্যাল এইড সেবায় প্রতি জেলায় একজনের পরিবর্তে ৩ জন করে বিচারক থাকবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বছরে গড়ে ৫ লাখ মামলা হয় জানিয়ে তিনি বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে ৩৫,০০০ মীমাংসা সম্ভব। রাজধানীতে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থায় আলোচনা সভা শেষে আসিফ নজরুল জানান, সরকারি আইনগত সহায়তা বাড়লে বছরে ২ লাখ মামলা নিষ্পত্তি হতে পারে। লিগ্যাল এইড সমস্যার সমাধানে আইন মন্ত্রণালয় দ্রুত ও কম সময়ে অল্প খরচে মামলা নিষ্পত্তি, ন্যায় বিচার নিশ্চিত, মামলার অভিশাপ থেকে মানুষকে মুক্তি দিতে বেশ কয়েকটি খাতে সংস্কার করছে বলেও জানান আইন উপদেষ্টা। আমরা যদি সরকারি আইনগত সহায়তা কর্মসূচিকে সম্প্রসারিত, আরো দক্ষ, আরো প্রাতিষ্ঠানিকভাবে সমৃদ্ধ করতে পারি, তাহলে আমরা সরকারি আইনগত সহায়তার মাধ্যমে যে আমরা মধ্যস্থতার মাধ্যমে মামলা স্বল্প খরচে স্বল্প সময় নিষ্পত্তি করছি, সেটার সংখ্যা ৩৫,০০০, আমরা সেটাকে ১ থেকে ২ লক্ষে নিয়ে যেতে পারবো। ২ লক্ষ মামলা এখানে নিষ্পত্তি করতে পারি, তাহলে প্রত্যেক বছর মামলা দায়ের পরিমাণ সেটা ৪০% কমে যাবে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে খাগড়াছড়ির হাজারো পরিবার। টানা ও ভারী বৃষ্টিতে সেই ঝুঁকি আরো বেড়ে গেছে। এতে আতঙ্কে রয়েছেন পাহাড়ে বসবাসকারীরা। এরপরও বসতি ছেড়ে সেখান থেকে সরে যেতে রাজি হচ্ছেন না তারা। প্রশাসনের পক্ষ থেকে কয়েকটি পরিবারকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিলেও তারা আবারও ফিরছেন বাড়িতে। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট জানাচ্ছেন খায়রুল ইসলাম। বিভিন্ন স্থানে আকস্মিক পাহাড় ধস হওয়ার আশঙ্কা রয়েছে। টানা বৃষ্টিতে পাহাড় ধসে এখন পর্যন্ত খাগড়াছড়িতে বড় ধরনের দুর্ঘটনার খবর নেই, তবে ছোটখাটো পাহাড় ধসের ঘটনা লেগেই আছে। বিশেষ করে খাগড়াছড়ি সদরের ন্যান্সি বাজার, শালবন, ভুয়াছড়ি, গুগরাছড়ি এবং মহলছড়ি, পুংখিমুড়া, সিন্দুকছড়ি সহ বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ধসে পড়েছে বেশ কিছু ঘরবাড়ি ও দোকানপাট। জেলা সদরের শালবন, কলাবাগান, সবুজবাগ, মোল্লাপাড়া সহ বিভিন্ন এলাকায় ঝুঁকি নিয়ে বসবাস করছে অন্তত ৫০০ পরিবার। জেলার লক্ষ্মীছড়ি, মহালছড়ি, রামগড় সহ প্রত্যেকটি উপজেলায় এমন আরো হাজারো পরিবার অন্তত ঝুঁকিতে বসবাস করছে। অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে দেখেন আমাদের এখানে আপনার পাহাড় নেমে গেছে। এখানে আমরা প্রত্যেক বছরে মাটি ভাঙা পড়ে আমরা এগুলির ভিতরে থাকতেছি। হঠাৎ করে পাহাড় ভেঙে পড়ে আমাদের মাছ আমরা পড়ে আশ্রমে যাইতে বলছে, চলে যাবো, কি করে যাইতে তো হবে। আমাদেরকে যে একটা স্থায়ী সমাধান দিলে দেখা গেছে আমাদের প্রতি বছর যে একটা ভোগান্তিতে পড়তে হয়, এই ভোগান্তিতে আমাদের পড়া লাগবে না। পাহাড় ধসের কারণে কিছু জায়গায় সড়ক পথ সাময়িকভাবে বন্ধ হলেও পরে তা আবার চালু হয়। ইতিমধ্যে পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের আশ্রয়ের জন্য জেলা সদরের ২০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বেশ কিছু পরিবারকে সেখানে সরিয়ে নিলেও তারা আশ্রয় কেন্দ্রে থাকতে আগ্রহী নয় বলে জানান জেলা প্রশাসক। বর্ষা মৌসুমে আমরা নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে চাই, কিন্তু তাদের সেক্ষেত্রে অনীহা থাকে। তারা যদি আমাদেরকে অনুরোধ জানান যে তারা পুনর্বাসিত হতে চান, সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। পাহাড়ের ঝুঁকিতে বসবাসকারীদের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয় পরিবেশ সচেতন বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার খেলার খবর। ইতিহাস রচনা থেকে আর মাত্র ৬৯ রান দৌড়ে দক্ষিণ আফ্রিকা। বড় কোনো অঘটন না ঘটলে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতবে প্রোটিয়ারা। লর্ডস টেস্টের তৃতীয় দিনে দাপট দেখিয়েছে টেন্ডা বাভুমার দেশ দক্ষিণ আফ্রিকা। সহজ হয়ে যাওয়া লর্ডসের পিচে দাপুটে ইনিংস খেললেন মার্করাম ও বাভুমা। টেস্টের প্রথম দুদিনে যে পিচে উইকেট পড়েছিল ২৮টি, সেই পিচে তৃতীয় দিনে পড়েছে মাত্র ৪টি উইকেট। আগের দিনের ৮ উইকেটে ১৪৪ রান নিয়ে দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত অল আউট হয় তারা ২০৭ রানে। ২৮২ রানে পিছিয়ে থেকে ব্যাটিং করে ৭০ রানে ২ উইকেট হারালেও অধিনায়ক টেন্ডা বাভুমাকে নিয়ে দলের হাল ধরেন এইডেন মার্করাম।
দিন শেষে মার্করাম 102 ও বাফুমা 65 রানে অপরাজিত আছেন। এই জুটির কল্যাণে 1998 সালে ঢাকায় মিনি বিশ্বকাপের পর আরও একটি ট্রফি জয়ের সুবাস পাচ্ছে চোকার খ্যাত দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার 212 রানের জবাবে প্রথম ইনিংসে 138 রান সংগ্রহ করেছিল দক্ষিণ আফ্রিকা। অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবল। যুক্তরাষ্ট্রে রোববার বাংলাদেশ সময় ভোর 6টায় লিওনেল মেসির ইন্টার মায়ামি ও মিশরের আল আহালি ক্লাবের মধ্যকার খেলা দিয়ে শুরু হবে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতা। প্রথমবারের মতো এবার 32টি দল নিয়ে বিশাল পরিসরে আয়োজিত হচ্ছে ক্লাব বিশ্বকাপ। তবে নতুন ফরম্যাট ইতোমধ্যে বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছে। পরাগ আরমানের রিপোর্ট। ফিফার নতুন ফরম্যাট অনুযায়ী এবারের ক্লাব বিশ্বকাপে অংশ নিচ্ছে ইউরোপ, এশিয়া, আফ্রিকা, দক্ষিণ উত্তর আমেরিকার সেরা 32টি দল। তাদেরকে 8টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপের শীর্ষ 2 দল উঠবে নকআউট পর্বে। তারপর শুরু হবে হাই ভোল্টেজ লড়াই। যুক্তরাষ্ট্রের 12টি শহরে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের ম্যাচগুলো। ফাইনাল হবে 13 জুলাই নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে। এই টুর্নামেন্টকে 2026 সালে বিশ্বকাপ ফুটবলের মহড়া হিসেবেই দেখা হচ্ছে। উদ্বোধনী ম্যাচে মিশরীয় দল আল আহালির বিপক্ষে ফেভারিট হিসেবে খেলতে নামবে মহাতারকা লিওনেল মেসির দল ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে তারা সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দল। তারপর MLS কাপও জিতেছে। তবে আল আহালিও পিছিয়ে নেই। টানা 2 বার তারা কনফেডারেশন অফ আফ্রিকা চ্যাম্পিয়ন। মিশরীয় লিগে তাদের আছে শ্রেষ্ঠত্বের ঐতিহ্য। এমন একটি দল নিয়ে শুরুতেই ইন্টার মায়ামিকে চমকে দিতে চায় তারা। ফলাফল যাই হোক না কেন, বিশ্বের সেরা ক্লাবগুলোকে এক মঞ্চে দেখতে ফুটবল অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ইসরায়েলি হামলার শক্ত জবাব দিচ্ছে ইরান। তেল আবিব ও জেরুজালেমে ক্ষেপণাস্ত্র হামলার বহু হতাহত, ইহুদিদের কোনো ক্ষমা নয়, হুঁশিয়ারি খামেনির। নির্বাচন যখনই হোক নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সবখানে লেভেল প্লেইং ফিল্ড আছে, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। ঈদের টানা 10 দিনের ছুটি শেষ হচ্ছে কাল। শেষ দিনে বাস ও ট্রেনে ঢাকায় ফেরা মানুষের ঢল। মহাসড়কগুলোতে যানবাহনের বাড়তি চাপ, দীর্ঘ যানজট। এবং করোনা নিয়ে অবহেলা করলে ভারতের মতো পরিণতি হবে, সতর্ক করলেন ডাক্তাররা। স্বাস্থ্যবিধি মেনে চলা ও টিকার বুস্টার ডোজ নেয়ার পরামর্শ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।